মির্জাপুর একটা খুব সাধারণ গ্রাম ছিল, যেখানে স্বপ্ন সব সময় ক্ষেতের মাটির মধ্যেই দম ছেড়ে দিত। সেই গ্রামেই অর্জুন থাকত। ও যৌবন আর পরিশ্রমী ছিল। নিজের বুড়ি মা আরতির সাথে একটা ছোট ঝুপড়িতে থাকত। গ্রামের মোড়ে ওয়াড়া পাওয়ের ঠেলা থেকে ওর রোজগার হতো। ঠেলা ছোট ছিল, কিন্তু অর্জুনের চোখে অনেক বড় স্বপ্ন ছিল। এক সন্ধেবেলায় অর্জুন ঠেলা গুছিয়ে বাড়ি ফেরত এলো। ওর চেহারায় এক অদ্ভুত চমক ছিল। মা, একটা খুব ভালো খবর আছে, যেটা শুনলে তুমি খুব খুশি হবে। তাহলে তো তুই আমায় এক্ষুনি শোনা। কতদিন ধরে আমায় কোনো ভালো খবর দিসনি। আমি শোনার অপেক্ষা করছি। মা, আমি শহরের শ্রীরাম কলেজ অফ আর্কিটেকচারে অ্যাডমিশন পেয়ে গেছি। আমি বিল্ডিং ডিজাইনের ফর্মটা ভরেছিলাম, আর ওখানে আমি সিলেক্ট হয়ে যাই। এটা শুনে আরতির চোখ ভরে এলো। যদি তোর বাবা আজ বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো। অর্জুনের চোখেও জল চলে এলো। যখন তুই বাড়ি বানাতে শিখবি না বাবা, তখন এমন বাড়ি বানাস যাতে লোকেদের জীবন বদলে যায়। হ্যাঁ মা, আমি খুব ভালো একটা বাড়ি বানাবো। হঠাৎ অর্জুনের চেহারা থেকে খুশি গায়েব হয়ে গেল। কি হয়েছে বাবা, তুই হঠাৎ উদাস হয়ে গেলি কেন? মা, সিলেক্ট হয়েছি বলে আমি সত্যিই খুব খুশি, কিন্তু তার সাথে আমি কলেজের ফিজ নিয়ে একটু চিন্তাও করছি, জানো তো। আরে, এর চিন্তা কেন করছিস? তোর মা এখনো বেঁচে আছে, তুই ফিসের চিন্তা একদম করিস না। পরের দিন আরতি গ্রামের জমিদারের হাভেলিতে পৌঁছালো। আরে আরতি, আজকে আমার বাড়িতে সব ঠিক আছে তো? আমার ছেলে পড়তে চায়। আপনি জানেন, ও কাগজে খুব সুন্দর সুন্দর নকশা তৈরি করে। আমার ওকে পড়ানোর জন্য একটু দেনা চাই। তোর ছেলে যে বড়া পাও বিক্রি করে, সে বাড়ি বানাবে? এটা শুনে আরতির আনন্দ নিভে গেল। মূর্খ মহিলা, তোর ছেলে জীবনে বড়া পাওই বিক্রি করবে সারা জীবন। বিল্ডিং বানানো ওর দ্বারা সম্ভব নয়। যা, এখান থেকে বিদেয় হ। যদি চাও তাহলে আমার বাড়ির কাগজ জমা রেখে দাও, তার বদলে আমায় কিছু দেনা দিয়ে দাও, যাতে আমি আমার ছেলের কলেজের ফিস জমা করতে পারি। জমিদারের চেহারা কঠিন হয়ে গেল। আরে থাক থাক, তোর বাড়িটাও তোর হাত থেকে চলে যাবে। আমার ছেলে শহরে পড়াশোনা করছে। কয়েক বছর পরে যখন নাম করা বিল্ডার হয়ে ফিরবে না, তখন আমি এই গ্রামে একটা বিশাল বড় হোটেল বানাবো, আর সেই হোটেলেই তোর ছেলে বড়া পাও বিক্রি করবে। জমিদার জোরে জোরে হাসতে লাগলো। আরতি অপমান হয়ে বাড়ি ফেরত এলো আর সব কথা অর্জুনকে বলল। জমিদার তো দেনা দিল না, তার জন্য আমার দুঃখ নেই, কিন্তু যেই অপমানও করেছে সেটা আমি কখনো ভুলবো না। অর্জুনের চোখে জল ছিল, কিন্তু মুঠো শক্ত করে নিল। মা, তুমি চিন্তা করো না তো, জমিদার বাবুকে আমি ভুল প্রমাণ করেই ছাড়বো। পরের দিন অর্জুনের বন্ধু মীরা ওর সাথে দেখা করতে এলো। ও গ্রামেরই মেয়ে ছিল, কিন্তু খুবই বুদ্ধিমতী ছিল। তুই এত রেগে আছিস কেন? মীরা কিছুদিন ভাবতে থাকলো। তারপর ওর চোখে এক চমক এলো। তুই বড়া পাও বানাস না? হ্যাঁ। তাহলে কি তুই বড়া পাওয়ের ঘর বানাতে পারিস? কি বলতে চাইছো তুমি? মানে এটাই যে এমন কিছু বানা যে কলেজ যেন তোকে নিজে থেকেই ডাকে, আর চাকরি তোর পেছন পেছন চলে। অর্জুন চুপ থেকে গেল। সেই রাতে ও অনেকক্ষণ ঘুমাতে পারল না। ওর মনে প্রথমবার এক অদ্ভুত স্বপ্ন উকি মারছিল। অর্জুন সারা দিন কিছু নতুন করার ভাবনায় ডুবে থাকত। একদিন ও নিজের বড়া পাওয়ের ঠেলা নিয়ে গ্রাম থেকে একটু দূরে এক পুরনো গাছের নিচে গিয়ে বসল। ওর মন ভারী ছিল আর চোখে চিন্তা সমানে দেখা যাচ্ছিল। হে ঈশ্বর, এখন আমি কি করব? যদি কলেজের ফিস জমা করতে না পারি, তাহলে এরপর তো আর পড়াশোনা করতে পারবো না। আমার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে, আর জমিদার বাবু আমাকে নিয়ে আবার মশকরা করার একটা সুযোগ পেয়ে যাবে। তখনই সেখানে এক ভিখারি এলো। আমার খুব খিদে পেয়েছে বাবু, কিছু খেতে দাও না, আমার কাছে পয়সা নেই কিন্তু। অর্জুন কোনো কিছু না চিন্তা করে ঠেলা থেকে বড়া পাও বার করে ওকে দিয়ে দিল। ভিখারি বড়া পাও খেতে থাকলো।
আর ওর চেহারা উজ্জ্বল হয়ে গেল। তুমি তো বড়া পাও বেশ ভালোই বিক্রি করো, আর বেশ বয়সটা কম, রোজগার কিন্তু খুব ভালোই করো, তাই না? তারপরেও এমন মন খারাপ করে বসে আছো? অর্জুনের চোখ ভরে এলো। ও ইশারায় নিজের পুরো ঘটনা বলল। আচ্ছা, তুমি কি কখনো বড়া পাওয়ের গ্রামে গেছো নাকি? বড়া পাওয়ের গ্রাম? এটা আবার কি? এসব কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভিখারির চোখে হঠাৎ চমক দেখা দিল। শোনো, আমি কোনো সাধারণ ভিখারি নয়, আমি শুধু ভিখারি রূপে থাকি। তোমার চোখের সত্যটা আমাকে অনেক প্রভাবিত করেছে। তুমি সত্যিকারের মন দিয়ে বড়া পাও আমাকে খাওয়ালে, সেই জন্য আমি তোমাকে এমন কিছু একটা দেখাতে চাই যেটা দেখে তুমি অবাক হয়ে যাবে। এই দুয়ারের ভেতরে ঢুকে পড়ো বাবা তুমি। এটা বলে ভিখারির চোখ থেকে রং বেরঙের আলো বেরোতে লাগলো। দেখতে দেখতে গাছের ছালে এক ছোট চমৎকার দরজা হয়ে গেল। আপনি আপনি কে বলুন তো? কিছুক্ষণ পরে তুমি সব কিছু জানতে পারবে, বুঝেছো? ভিখারি অর্জুনের হাত ধরলো আর ওকে দরজার ভেতরে নিয়ে গেল। পর মুহূর্তে অর্জুন নিজেকে খুব সুন্দর আর অদ্ভুত গ্রামে দেখতে পেল। ভিখারি এখন এক খুব সুন্দর যুবকে বদলে গেছিল। এ কি, বাইরে আপনি ভিখারি ছিলেন আর এখানে আপনি একজন সুন্দর যুবক হয়ে গেলেন? তোমার জগতে আমি একজন ভিখারি বা অন্য কারো রূপ ধারণ করি। তোমার বড়া পাও আমার নিজের জগতের মতন মনে হলো। তোমার এই সমস্যা শোনার পরে আমার মনে হলো তুমি অন্য কিছু করতেই পারো। আচ্ছা, এই গ্রামটা কি ওই গাছটার ভেতরেই রয়েছে? হ্যাঁ, এই গ্রাম একটা মায়াবী, যে আসলে একটা গাছের ভেতরে রয়েছে। মায়াবী যুবক অর্জুনকে গ্রামের ভেতরে নিয়ে গেল। অর্জুন দেখল যে সেখানে বড়া পাওয়ের ঘর তৈরি আছে। দেয়াল সুন্দর বড়া পাওয়ের মতনই গোল ছিল। ছাদ এমন মনে হতো যেন ওপর থেকে নরম পাও রাখা হয়েছে। দরজা বড়া পাওয়ের আকারের ছিল, আর জানলা চাটনি আর বড়ার আকৃতির ছিল, আর রাস্তা বড়া পাওয়ের মতোই ঘোরালো ছিল। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এবার আমি তোমাকে বড়া পাওয়ের বাড়ি বানানোর শিল্পকলা শেখাবো। মায়াবী যুবক অর্জুনকে শেখাতে শুরু করলো কিভাবে বড়া পাওয়ের আকার আর সংরক্ষণের দ্বারা মজবুত ঘর কিভাবে বানাতে হয়। গোল পাওয়ের মতন দেয়াল গরম আর ঠান্ডা থেকে বাঁচায়। কিভাবে বড়ার মতন মজবুত দেয়াল ঘরকে কিভাবে মজবুত করে। কিছুদিনের মধ্যে অর্জুন এই কলায় নিপুণ হয়ে গেল। আপনাকে ধন্যবাদ। এখন আমার পুরো বিশ্বাস আছে যে আমি বড়া পাওয়ের বাড়ি বানাতে পারি। মায়াবী যুবক হেসে বলল, এখন তোমার যাবার সময় হয়ে গেছে। তবে মনে রেখো, এই গ্রামের রহস্য কেউ যেন কখনো জানতে না পারে। ও অর্জুনের হাত ধরল। রং বেরঙের আলো আবার চমকালো, আর পর মুহূর্তে ওরা গাছের বাইরে ছিল। মায়াবী যুবক আবার ভিখারিতে বদলে গেল। ও হাসলো আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। অর্জুন সেই গাছের নিচেই দাঁড়িয়ে থাকলো, কিন্তু এখন ওর চোখে নিরাশা নয়, এক নতুন আলো ছিল। পর মুহূর্তে ও নিজের ঘরের সামনে কিছু অন্যরকম বানানোর চেষ্টা করছিল। তখনই মীরা সেখানে এসে পৌঁছালো আর অবাক হয়ে অর্জুনকে দেখতে থাকলো। অর্জুন, তুই কি করছিস? ব্যাস, তুমি শুধু দেখতে থাকো। অর্জুন দেখতে দেখতে বড়া পাওয়ের ঘর বানাতে লেগে গেল। কিছুক্ষণের মধ্যে ওখানে এক অদ্ভুত ঘর তৈরি হয়ে গেছিল। ঘর একদম বড়া পাওয়ের মতন ছিল। গোল ছাদ, ওপর থেকে সুন্দর রং, আর মাঝখানে আলোর মতনই সংরক্ষণা। ছাদ এমন ভাবে ডিজাইন করা হয়েছিল যে বৃষ্টির জল পিছলে কোণা দিয়ে বয়ে যাবে। দেয়াল মোটা ছিল, যেটা গরমে ঠান্ডা আর ঠান্ডায় গরম থাকবে। ঘরের ভেতরের হল এমন মনে হতো যেন পাওয়ের ভেতরে মশালা দেয়া। গোলাকার ঘর ছিল আর আলো ভরপুর ছিল, আর হাওয়ার প্রবাহ এমন ছিল যেন পাখার প্রয়োজনই নেই। মীরা এইসব দেখে চমকে গেল। অর্জুন, তোকে তো আমি এমনি বলেছিলাম, তুই তো সত্যি বড়া পাওয়ের ঘর বানিয়ে এক অদ্ভুত জিনিস করলি। তুই এটা শিখলি কি করে? এটা একটা রহস্য যেটা আমি কাউকে বলতে পারবো না। ঠিক আছে,
কখনো আমি এই রহস্যের ব্যাপারে তোকে জিজ্ঞেস করব না। মীরা সেই ঘরের ছবি নিল আর ফেসবুকে আপলোড করে দিল। দেখতে দেখতেই ওয়াড়া পাওয়ের ঘর ভাইরাল হয়ে গেল। আর্কিটেকচার কলেজের মেল আসতে লাগলো, ডিজাইন সংস্থানও কল করতে থাকলো, জবের অফারও পেতে থাকলো। কিছু মাস পর জমিদার ওদের দরজার সামনে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আমি অনেক বড় ভুল করেছি যে তোর ছেলেকে আমি অপদার্থ বলেছিলাম। আমাকে ক্ষমা করে দিস। জমিদার আরতি আর অর্জুনের কাছে ক্ষমা চাইল। চিন্তা বড় হলে তখন মানুষ সবকিছু করতে পারে। মঙ্গলপুর নামের একটা গ্রামে একটা ছোট্ট পরিবার থাকত। সেখানে সবিতা নামের এক মহিলা আর তার ছেলে ছিল। নিজের স্বামীর হঠাৎ করে মৃত্যুর পর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছিল সবিতার ওপর। দুটো ছেলেকে মানুষ করা, পড়াশোনা করাতে ও সারা জীবন কেটে গেল। কিন্তু যখন ওর ছেলেরা বড় হলো তখন সবিতাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হলো। ওরে সবিতাবান, তুমি এখানে এসো, ভেতরে এসো। কি হয়েছে? সব ঠিক আছে তো? শ্রীধর ভাই, আপনি তো জানেন আমি আমার দুই ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছি। এখন ওদের শহরে গিয়ে কলেজে পড়ার সময় এসেছে, কিন্তু আমার কাছে এত টাকা নেই যে আমি দুজনকে এরপর পড়াতে পারবো। যদি একজন ছেলেকে না পড়াই তাহলে তার সাথে অন্যায় হবে। এই অবস্থায় আমি কি করব? তুমি একটু শান্ত হও আর এটা বলো যে দুজনের মধ্যে সাহসীটাকে। আমার মানব বেশি সাহসী। এমনিতে অতুল ঠিকঠাকই পড়াশোনা করে, কিন্তু মানব পড়াশোনায় বেশি ভালো। আর তারপরে অতুল হলো দুজনের মধ্যে বড় আর সাহসীও। তুমি ওকে শহরে পড়াশোনা করতে পাঠাও আর মানবকে নিজের কাছেই রাখো। আমার পরিচিত একজন ময়রার কাছে কাজের জায়গা ফাঁকা আছে, আমি ওকে ওখানেই লাগিয়ে দেব। শ্রীধরের কথা শুনে সবিতার একটু শান্তি হলো। ও মানবকে বাইরে পড়াতে পাঠিয়ে দিল আর অতুলকে হরিয়া ময়রার কাছে কাজ করতে পাঠিয়ে দেয়। না পড়তে পারার জন্য অতুলের খুবই আফসোস ছিল, কিন্তু নিজের সংসারের অবস্থাও ভালো করেই জানতো। সেই কারণে ও আর পড়াশোনা করার জন্য জেদ করেনি। এভাবেই দিন কাটতে লাগলো। আর 3 বছর পর মানব একটা বড় ফুড চেনে সিনিয়র ম্যানেজারের চাকরি পেয়ে গেল। মা, এই নাও মিষ্টি নাও। আমার প্লেসমেন্ট একটা বড় ফুড চেনের ম্যানেজারের পদে হয়েছে। কিসে হয়েছে? ফুড কি? ফুড চেনে মা। যখন কোনো মানুষ নিজের হোটেল এগুলো আলাদা আলাদা শহরে বানায় তাকে ফুড চেন বলে, তাই না দাদা? একদম ঠিক বলেছিস তুই। 5 স্টার রেস্টুরেন্টে মা খুব ভালো মাইনে পাওয়া যাবে। আস্তে আস্তে আমরা সবাই শহরেই শিফট হয়ে যাব। কিছুদিনের মধ্যেই মানবের প্রমোশন জুনিয়র থেকে সিনিয়রে হয়ে গেল। আরও অতুল আর সবিতাকে শহরে নিয়ে যায়। মা, কাল আমার বস ডিনার করতে আসছে। আমি যখন ওনাকে বললাম যে আমি আমার গোটা পরিবারকে ওখানে নিয়ে এসেছি, তখন উনি খুব খুশি হলেন। আরে বাহ, তাহলে ওনাকে ডেকে নিয়ে আয়, আমরাও দেখা করি তোর বসের সাথে। কিন্তু মা, তুমি তো অসুস্থ থাকো, তাহলে খাবার কে বানাবে? তুমি চিন্তা করো না দাদা। যখন তুমি পড়তে গিয়েছিলে আমি হরিয়া মাইরার কাছে অনেক কাজ শিখে নিয়েছি। তুমি দেখো, এমন খাবার বানাবো যে খাবার খেয়ে আবার আঙুলও চাটতে থাকবে। কিন্তু একটা কথা মনে রেখো অতুল, বস হলো 5 স্টার রেস্টুরেন্টের মালিক। খাবার ওনার মতো করেই হওয়া উচিত। তুমি এসব ব্যাপার নিয়ে একদম টেনশন করো না দাদা। শুধু তুমি কাজে মন দাও, দেখবে যে খাবার খেয়েই তোমরা সবার ডাবল প্রমোশন পাক্কা। বলেই সবাই হাসাহাসি করল। পরের দিন অতুল খুব যত্ন সহকারে অনেকগুলো সুস্বাদু ব্যঞ্জন রান্না করলো। দাদা, মনে হয় তোমার বস এসে গেছে। আমি দরজা খুলছি। না না অতুল, তুই ছেড়ে দে। বস ভাববে যে কেমন কাপড় পরে আছে ওর ভাই। আমি দরজা খুলছি। আর শোন, তুই ভেতরেই থাকিস, বেশি বাইরে বেরোনোর কোনো দরকার নেই। এটা শুনে অতুলের খুব মন খারাপ হয়ে গেল। আর কিছু না বলে ভেতরে গিয়ে ডাইনিং টেবিল সাজাতে থাকলো। আসুন স্যার, আসুন। নমস্কার মানব। নমস্কার স্যার, প্লিজ বসুন। ওয়া মানব, তোমার বাড়ি তো খুবই সাজানো গোছানো। তোমার মা আর ভাই কোথায়? আমি এখনই পরিচয় করছি স্যার। মা, ও মা, বস এসেছেন। নমস্কার দাদা, কেমন আছেন আপনি?
এখানে মানব, তার মা আর বস একে অপরের সাথে কথাবার্তা বলছিল, আর ওদিকে অতুল খাবার জোগাড় করতে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পর ওরা সবাই ডাইনিং টেবিলে ডিনার করতে এলো। টেবিলটা সাজানো গোছানো দেখে অতুলের বস খুব খুশি হয়। এক সাইডে ফর্ক, একদিকে নাইফ আর স্পুন, টিস্যু, টেবিল ক্লথ একদম পারফেক্ট ছিল। আই হোপ ইউ লাইক দ্য ফুড স্যার, ইটস অ্যামেজিং। কে বানিয়েছে? আসলে ওই ও আমার ছোট ছেলে অতুল। আরে মানব, অতুল বাড়িতেই আছে? এতক্ষণ তুমি ওর সাথে আমার পরিচয় করাওনি। আসলে স্যার ওই খাবার বানাতে ব্যস্ত ছিল তো, সেই কারণে। অতুল, অতুল বাবা, এদিকে আয় তো একটু। অতুল সংকোচের সাথে বাইরে আসে। বাহ বাহ বাহ, তুমি খুব অসাধারণ খাবার বানিয়েছো। কোথা থেকে রান্নার কোর্স করেছো নাকি? আরে না 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 স্যার, ও তো আমাদের গ্রামে একটা ছোট্ট মহিলার কাছে কাজ করতো, তাই একটু আধটু রান্না করে নেয়। নিজের ভাইয়ের মুখ থেকে এই শুনে অতুল আবার দুঃখী হয়ে যায় আর খাবার খেতে বসে পড়ে। যাবার আগে মানবের বস অতুলকে একটা অফার দেয়। খাবার খেয়ে খুব ভালো লাগলো। শুধু খাবারই নয়, গোটা টেবিলটা অ্যাটিকেটসও পুরো খেয়াল রেখেছো তুমি। সুনিতা ম্যাডাম, যদি আপনার খারাপ না লাগে তাহলে একটা কথা বলতে চাই। আপনার ছেলে খুবই ট্যালেন্টেড, আমাদের একজন নতুন শেফের প্রয়োজন। তাহলে কি অতুল সেখানে হেড শেফে চাকরি করাটা পছন্দ করবে? কিন্তু স্যার, অতুল তো কোনো ফর্মাল ডিগ্রি নেয়নি এর জন্য, ও তো এমনিতেই একটু আধটু করে নেয়। সেটা তোমার টেনশন নয় মানব, আমার শুধু 1 নম্বর স্বাদ চাই, আর কিছু নয়। অতুল, কাল তুমি মানবের সাথে অফিসে চলে এসো, আর ওখানে একটা ডিশ তৈরি করে খাইয়ে দিও। এই শুনে তো অতুল ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু এই ব্যাপারটা মানবের একদম পছন্দ হয় না। পরের দিন অতুল সেখানে পৌঁছে ডিশ বানাতে শুরু করে। এই নিন স্যার, ডাল বাটি চুরমা উইথ অ্যান ইটালিয়ান টোয়েস্ট। বাহ বাহ, দারুণ, খুব ভালো ডিশ এটা। এতে যে পুদিনার ফ্লেভার, আহা হা হা হা। আপনার কি ভালো লেগেছে স্যার? আমি কি একটু টেস্ট করতে পারি? আরে এ তো ভীষণ ভালো। তাহলে এবার কেন অবাক হয়ে গেল তো? কি হয়েছে স্যার? আমি তো কিছুই বুঝলাম না। এবার তুমি ওকে নিজে বলবে না আমি বলবো? আসলে অতুল, আমি রেস্টুরেন্টের শেফকে তোমার ডিশে নুন ঝালাতে মেশাতে বলেছিলাম, যাতে তুমি এখানে চাকরি না পাও। কি? হ্যাঁ, আর এই কথাটা ফোনে তুমি বলার সময় সবিতা বোন শুনে ফেলেছিল, আর আগেই আমাকে জানিয়ে দিয়েছিল। ওই শেফ নিজে কিছু বলার আগেই আমি ওকে ফায়ার করে দিয়েছি। কিন্তু দাদা, এরকম কেন? আমি চাইতাম না যে তোরও আমার মতো টাকা আর লাইফস্টাইল হোক। আমি চেয়েছিলাম যে তুই এইভাবেই আমার দয়ে বেঁচে থাকবি। ইউ আর ফায়ার মানব। না স্যার, এরকমটা করবেন না। আমার দাদার মনটা খারাপ না, আপনি ওকে কাজ থেকে বের করে দেবেন না। দেখলে মানব, তুমি কত কিছু করেছো, তবুও অতুল তোমাকে কত ভালোবাসে। আই এম সো সরি স্যার, আই এম সরি অতুল। মানব নিজের ভুল বুঝতে পেরে যায়, আর ওরা দুজন হাসি খুশি হয়ে থাকতে লাগলো।